একটু অজানা উদ্দেশ্যে বের হওয়া, তো ভালো একটা নিয়ত আছে, দেখি সর্বশেষ সাকসেস হতে পারে কিনা। আর ব্লগ ভিডিও তো বানানো হয় না বেশি একটা, তারপর চিন্তা করতেছি এখন থেকে ব্লগ ভিডিও করা দরকার। তো অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আপনাদের দোয়া ভালোবাসা চাই। লেটস গো। আল্লাহর নাম নিয়ে তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমাদের জার্নিটা শুরু করলাম ঘাগর বাজারের কাছ থেকেই, কুরপালা বাস স্ট্যান্ডের কাছ থেকে। আমরা এখন আছি কুরপালার লিজ পাড়ের কাছাকাছি। সেখান থেকে আসলে আস্তে আস্তে গোপালপুর, বড়ইভিটা, বিভিন্ন গ্রাম পার হয়ে আমরা যাব টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে। তবে একটা বিষয় খুবই লক্ষণীয়, আপনারা খেয়াল করে দেখেন যে ভিউটা আসতেছে ক্যামেরায়, মানে প্রচুর সুন্দর। হ্যাঁ, আপনারা সরাসরি দেখলেও অবাক হবেন। আমি আসলে এরকম রৌদ্রোজ্জ্বল ভিউ এই ইমিডিয়েট পাই নাই, কারণ আপনারা তো মোটামুটি সবাই জানেন টানা বৃষ্টি হয়েছে বেশ কিছুদিন। এখনও বৃষ্টি হয় মাঝে মাঝে, কিন্তু আমাদের এই জার্নিটা আল্লাহ কীভাবে যেন প্রচুর পরিমাণ সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা একটা ব্রিজ আছে, ব্রিজটার নাম আসলে আমার মনে নাই, তাড়াইলের কাছে সম্ভবত। এই ব্রিজটা পার হয়ে আপনার যে ভিউটা দেখলাম পার হতে, যে সেটা আসলে অবাক করার মতন। দেখেন কি সুন্দর মেঘের রাশি, একদম পুরো নীল আকাশ, জায়গায় জায়গায় ছোপ ছোপ মেঘ, মনে হচ্ছে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে আছি। হ্যাঁ, অসাধারণ দৃশ্য। নিজের দেশটাও যে এত সুন্দর আপনি আসলে না ঘুরলে বুঝতে পারবেন না। এই একটা রোড, এই রোডটার নাম সম্ভবত আমার খেয়াল নাই। যাই হোক, পার্কিং টাইলস দিয়ে সম্পূর্ণ রোডটা করা, টুঙ্গিপাড়ায় যেতে বাধে। আপনার অসাধারণ সুন্দর একটা রোড। আপনারা কখনো যদি এই রোডে ঘুরতে আসেন আপনাদের খুব ভালো লাগবে। মাঝখানে একটু বিরতি দিলাম, একটু ফানি ভিডিও টিডিও একটু শ্যুট করি, তারপর আবার রওনা হবো। পরিবেশটা একটু দেখবেন, দেখান তো ভাই, কি সুন্দর পরিবেশ, সুন্দর মাথা। আর রাস্তাটাও অসাধারণ, আপনি যদি এদিকেও দেখেন বা একটু পিছনটাও দেখেন, অনেক সুন্দর রাস্তা। চলতে চলতে আমরা চলে আসলাম টুঙ্গিপাড়া থানার সামনে যে নদীটা বা ব্রিজ, ওই ব্রিজে। এই ব্রিজটাও সুন্দর। আপনার সব মিলিয়ে আজকের আবহাওয়াটা দারুণ, যার কারণে ওভারঅল সব কিছুই ভালো লাগছে। এখন এই তো টুঙ্গিপাড়া থানার সামনে দিয়ে আমরা যাব পাটগাতি ব্রিজ। পাটগাতি ব্রিজের ওইখান থেকে আমরা আপনাদের যাব একটু দেখি বাগেরহাট যাওয়া যায় না পিরোজপুর যাওয়া যায়, ওই বিষয়টা আপনাদের বলবো। আপনার এই রাস্তাটা টুঙ্গিপাড়ার ভিতরে, এবং সুন্দর একটা রাস্তা করা, চিকন বাড়ির আশেপাশ দিয়ে পাশে কয়েকটা মসজিদ দেখলাম, সুন্দর লাগছে সব মিলিয়েই। এরকম রৌদ্রোজ্জ্বল ভিউ সাধারণত পাওয়া যায় না, তারপরেও আমি কিন্তু কোনো কালার কারেকশন করি নাই। হ্যাঁ, ন্যাচারাল যেটা ভিডিও ওইটাই ছাড়ার চেষ্টা করব। আমরা পাটগাতি বাজার, এখান থেকে আমরা পাটগাতি ব্রিজের উদ্দেশ্যে যাব বাইরের দিকে। তো পথিমধ্যেই আমাদের দেখানোর চেষ্টা করব আপনাদেরকে গহাডাঙ্গা মাদ্রাসার গেট আছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহী সম্পর্কে তো সবাই জানেন, তার রওজা মোবারক আছে ওখানে। আপনার আমার খুবই ভালো লাগে, কারণ গোপালগঞ্জের বুকে এত মাদ্রাসা, এত কিছু, অনেকটাই তার অবদান। এই যে এটা হচ্ছে গহরডাঙ্গা মাদ্রাসার গেট। হ্যাঁ, এখান থেকে কিছু দূর গেলেই গহরডাঙ্গা মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা, গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা। চাচা আবার একটু দাঁড় করানোর চেষ্টা করলো, টাকা পয়সা নেওয়ার ধান্দা সম্ভবত, কিন্তু দাঁড়ায়নি। আমরা এগিয়ে যাচ্ছি। পাটগাতি ব্রিজের আগের ভিউটা একটু দেখেন, কি মনোমুগ্ধকর, মনটা মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে আমি ইউরোপের কোনো কান্ট্রিতে আছি, হয়তো ইতালি বা মাল্টা, এরকম কোনো কিছু। দেখেন কি সুন্দর লাগছে, রাশি রাশি মেঘ, আকাশ নীল, সেই সাথে ব্রিজটাও অসাধারণ। এই দৃশ্যটা আর একটু উপভোগ করার জন্য আমরা একটু ব্রেক নিলাম, একটু বিরতি দিলাম আমরা। বিরতিটা হচ্ছে, এটা হলো পাটগাতি ব্রিজ, অনেক সুন্দর একটা ব্রিজ। আপনার টোটাল একদম হেভি ভিউ, আপনার আসবেন ঘুরতে। পাট সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, এখানে প্রচুর পরিমাণ পাট চাষ করে। আর প্রতিমধ্যেই আরেক জায়গায় দাঁড়ালাম, সেখানে হচ্ছে দেখেন কি সুন্দর, রাস্তার সাথে নদী, আর বাসের যে হরেন, খারাপ লাগছে। বললাম বাবা থাম একটু, ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন মোড়টা, এই মোড় ঘুরেই একদম পুরো নদীর সাথে ঘেঁষে গেছে রাস্তাটা। আর রাস্তার নদীর ওই পাশেই দেখলাম যে বড় স্কুল বা কলেজ কিছু একটা। আর সেই সাথে আপনার দেখেন এই পাশে মসজিদ আছে। আমি কিন্তু মাঝে মাঝে টি শার্ট চেঞ্জ করছি, কেন জানেন?
মাঝে মাঝে ফানি ভিডিও করতে হচ্ছে বা শর্ট ভিডিও করতে হচ্ছে এই কারণে। যাই হোক, গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাই। তারপরে এখানে একটা বিষয় আমি একটু বলি, আপনার যে রাস্তায় গিয়েছি প্রচুর ভাঙ্গা। হ্যাঁ, আমি পাটগাতি ব্রিজের পরে আপনার প্রথমে পেয়েছি বাগেরহাট জেলার অংশ বিশেষ কিছু, তারপরে পিরোজপুর জেলার ভিতরে ঢুকেছে। পিরোজপুর জেলা যাওয়ার উদ্দেশ্য মনে হয় অনেকে বুঝে ফেলছেন। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে আরেকটু পরে বলার। রাস্তা কোনো রকম একটু ভালো জায়গা পেলে অধিকাংশই পাই ভাঙা। হ্যাঁ, জায়গায় জায়গায় মনে হচ্ছে যে নাই, জায়গায় জায়গায় এত পরিমাণ বিরক্তিকর ভাঙা। কেউ যদি আপনার মোটর সাইকেল চালিয়ে যান এইসব রাস্তা দিয়ে অবশ্যই স্লো যাবেন এবং সাবধানে যাবেন, কারণ এই ভাঙা কোন গর্তের ভিতর পড়ে যাবেন মোটর সাইকেল নিয়ে এটা বলা যায় না। যাই হোক, এত বড় বড় গর্ত, একটু পর পর মনে হচ্ছে বিলুপ্ত প্রাণী ডাইনোসর হেঁটে গেছিলো। এই বিষয়ে আমি আর একটু ভাঙা দেখাবো আপনাদেরকে। আর সামনে দেখেন একটা ট্রাক পেয়েছে। হ্যাঁ, ট্রাক ড্রাইভাররা সাধারণত বেপরোয়া হয় এটা আমি জানি, তারপরেও আমি চেষ্টা করিনি ওকে ওভারটেক করার। ও যে কী রাফ ট্রাক চালাচ্ছিল, আমি আসলে ভিডিও তো শর্ট শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, লং দেখাচ্ছি না। আর ও আমাকে সাইডও দেয় নাই, ও চালাচ্ছে সর্বোচ্চ মনে করেন 55, 50, 60 গতিতে। যাই হোক, আমি ওকে থামানোর চেষ্টাও করি নাই। সামনে এই লাল গেঞ্জি ভাইয়ের সাথে একটু কথা বলবো ঠিকানা নেওয়ার জন্য। এখান থেকে কত দূর হবে? 17 কিলো হলো পিরিজপুর, আর এর বাড়ি হলো জিয়ানগর। একদম সোজা, একদম বরাবর সোজা যাচ্ছে। আচ্ছা, যেই বিষয়টা আমি এতক্ষণ হাইড রেখেছিলাম যে আমি কেন কোথায় যাচ্ছি বা কী উদ্দেশ্যে, এটা হচ্ছে নাজিরপুর। হ্যাঁ, নাজিরপুর থেকে আমি পিরোজপুরের দিকে যাব। আমার মূল টার্গেট ছিল আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করার উদ্দেশ্যে, কারণ আমি ওনার ছোটোবেলা থেকে ওনার ওয়াজ শুনেছি। ওনার সমসাময়িক আরেকজন বক্তা ছিলেন, তার নাম হাবিবুর রহমান যুক্তিবাদী, তারও ওয়াজ শুনেছি। ছোটোবেলা তো ক্যাসেট ছিল আমাদের বাসায়, তাই ক্যাসেটে ওয়াজ শুনতাম। আমি রাজনৈতিক বিষয় আলোচনা না করে আমি একটা বিষয় বলি। উনি হচ্ছে কোরআনের পাখি এবং ওনাকে আমি ওনার অন্ধভক্ত বললেই চলে, কিন্তু দুঃখের বিষয় আমি অসুস্থতার কারণে ওনার জানাজায়ও যেতে পারি নাই, বা ওখানে যখন ওনারকে কবর দেওয়া হয়, শায়িত করা হয়, তখনও যেতে পারিনি। তো আমার মনে একটা দুঃখ আক্ষেপ ছিল যে আমি আজ হোক, কাল হোক বা 2 মাস পরে হোক, একদিন না একদিন আমি তার কবরের কাছে যাব, অন্তত দাঁড়িয়ে একটু দোয়া করার চেষ্টা করব। আচ্ছা, একটু টপিকটা চেঞ্জ করি। আপনার একটা সুন্দর জিনিস দেখেন, দেখেন কি সুন্দর পাশে ছোট্ট একটা খাল, আর হাঁসগুলো কি সুন্দর সিরিয়ালে যাচ্ছে। সাথেই পদ্মা সেতু 2 আছে এবং এখানে ভ্যাসালও আছে একটা মাছ ধরার জন্য। এই রাস্তার পাশে পুরাটাই খাল। হ্যাঁ, মনোমুগ্ধকর একটা খালের দৃশ্য। আচ্ছা, আমি যেই প্রসঙ্গে ছিলাম, তো আমার অনেক দিন থেকেই ইচ্ছা এবং নিয়ত ছিল, আল্লাহ আজকে হয়তো কবুল করবে। এখন যেহেতু পৌঁছায়নি, তো আমি চেষ্টা করতেছি তার কবরের কাছে যাওয়ার, এবং আমি আপনাদেরকে ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো। আসলে অনেকে আমাকে ঠিকানা দেওয়ার জন্য হেল্প করেছেন, কিন্তু তারপরেও অপরিচিত জায়গা তো বারবার মানুষের কাছে জিজ্ঞাসাই করতে হচ্ছে। আমি পাশে একটা ভাইয়ের কাছেও জিজ্ঞাসা করবো কী অবস্থা, সে তো প্রথমে ভয় পাইছে। ভাই যার কাছে জিজ্ঞেস করি সেই বলে সোজা, কিন্তু আঁকা বাঁকা রাস্তার তো আসলে অভাব নেই। কেউ বলে না ভাই একটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই, এই রাস্তা দিয়ে চলে যান। আচ্ছা, যাই হোক, যেতে যেতে আমরা পিরোজপুরের প্রায় কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, আর অল্প কিছু সময়ের ভিতরে পিরোজপুর ঢুকে যাব, কিন্তু পাশে আমি প্রচুর পরিমাণ খেজুর গাছ, নারকেল গাছ এবং অনেক ধরনের গাছ পাচ্ছি, এবং তাল গাছ। দেখেন কি পরিমাণ বাঁকা রাস্তা, সোজা রাস্তা আছে বলেন? এর এই পরিবেশের ভিতরে বাইকটা চালাতে যে কি সুন্দর লাগছিল, কিন্তু দুঃখের একটা বিষয় আছে, আপনার পিক আপ দিতে 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 না হাতটা ব্যথা হয়ে গেছে, কারণ ভাঙাচোরা রাস্তা, মোস্ট অফ দ্য রোড। এর কারণে আমি ঠিক মতন মনে করেন যে একটানা বাইক চালাইতে পারি নাই। হ্যাঁ, আমরা পিরোজপুর শহরের ভিতরে সম্ভবত ঢুকে যাচ্ছি, অল্প সময় লাগবে। আর এখানে যে আয়োজনের কাছে যেহেতু চিনি না, আবারও কারো না কারো হেল্প নিতে হবে আমাকে, যে আসলে কত দূর আসছে বা ভালো মন্দ। আমরা সামনেই থামবো, থেমে একজনকে জিজ্ঞাসা করবো যে আসলে কিভাবে যাওয়া যায়, দেখা যাক।
এইটা যে চলে যাবেন একেবারে সি অফিসের দিকে পার হয়ে এই ঠিকানার সামনে নতুন বাস স্ট্যান্ড। নতুন বাস স্ট্যান্ডের পাশেই না, এখান থেকে ওই যে যে মোড়টা আছে ট্রাফিক মোড়টা, ওই ট্রাফিক মোড়টা না এই যে এইটা। হ্যাঁ, এরপরে দেখুন ট্রাফিক মোড়ে সোজা যাবেন, আপনি নামলেই দেখতে পারবেন সোজা যাবেন, সোজা যেয়ে সামনেই দেখবেন এই যে নতুন বাস স্ট্যান্ড, বুঝলেন? নতুন বাস স্ট্যান্ডের পাশেই একেবারে পাশে সাইডে পাবেন। ঠিক আছে। একটা ইম্পর্ট্যান্ট বিষয় বলি, আপনি এইখানে যদি না যান পিরোজপুর বা নাজিরপুর, আপনি কখনো বুঝতেই পারবেন না এখানের প্রত্যেকটা মানুষ, হিন্দু মুসলিম যাই বলেন, সবাই আল্লামা সাঈদী সাহেবকে এত পরিমাণ ভালোবাসে, সবাই মনে হয় ডাইহার্ট ফ্যান, এরকম একটা অবস্থা। যাই হোক, খেলাধুলা তো দেখলেন। আমরা হচ্ছে পিরোজপুর জেলা কারাগার 1 নম্বরে ওর পাশ দিয়ে সামনে দিয়ে হেঁটে গেলাম। সামনে রাজাবাবু হেঁটে আসছে, তার কোনো থামাথামির কোনো ইচ্ছাও নাই, দেখেন। যাই হোক, আইডি কন্ডিশন একটা সোজা সিওবিতে নামলে চলে যাবেন তাহলে যাইনি না একটা সোজা একটা বাস স্ট্যান্ড যাবে নতুন বাস স্ট্যান্ড যাই ডান। জিজ্ঞাসা করতে করতে আমরা সর্বশেষ খুবই কাছাকাছি চলে আসছি। এখান থেকে অল্প কিছু দূর গেলেই আমরা জানতে পারবো এই রাস্তার ডাইন পাশে এই চক্করটা ঘুরলি। তো চাচার কথায় সর্বশেষ যা বুঝলাম, খুব বেশি দূরে না, একদম কাছেই সাঈদী ফাউন্ডেশন। তো ওখানেই ওনাকে শায়িত করানো হয়েছে। আর আমি চেষ্টা করব ওনার কবর জিয়ারত করার, বা ওনার কাছে যে ভিডিও করা তো আসলে যাবে না মনে হয়, তারপরও যে ভিডিও করতে পারবো কিনা বলতে পারি না। যাই, দেখা যাক। এখানে একটা বাস স্ট্যান্ড, হ্যাঁ, টার্মিনাল। এই টার্মিনালের সাথে একটু আগাইলেই সাঈদী ফাউন্ডেশনটা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাঈদী ফাউন্ডেশনের মসজিদের মিনার দেখা যাচ্ছে। এখানেই আর কি এই মসজিদের বাম পাশে ওনাকে শায়িত করা হয়েছে। আমি আগে যা শুনেছি আর কি, হ্যাঁ, আসার আগে যে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এখন সাঈদী ফাউন্ডেশনে ঢুকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর, কত বড় একটা সাঈদী ফাউন্ডেশন, মানে এটা সম্ভবত মাদ্রাসা, আমার জানা নেই, হ্যাঁ, আলিয়া মাদ্রাসা হতে পারে বা কোনো একটা কিছু হতে পারে। আমি চেষ্টা করবো আগে ওনার খবরটা জিয়ারত করার, এর আগে বাইকটা লক করে নিই, কারণ আমি তো আসলে এখানে একেবারে নিউ। আচ্ছা, যাই হোক, এই যে কবরের সামনে আমি দাঁড়িয়ে আছি। আসলে ভিডিও করা উচিত হয় না সম্ভবত, আমি আমার পপুলারিটির জন্য বা কোনো কিছুর জন্য এরকম কিছু না, আমার পাটা না কাঁপছিল ওখানে দাঁড়িয়ে, হ্যাঁ। তো আমি ওকে না করছিলাম আসলে এমনি ওনার মাজারটা একটু যে মানে ভিডিও করার জন্য, কিন্তু উনি দেখছি আমার পুরোটাই ভিডিও করছে। তো আমি অপলক দৃষ্টিতে তার কবরের দিকে তাকিয়েছিলাম যে উম, বিশ্বে কে না চিনে আল্লামা সাঈদীকে। আমাদের বাংলাদেশে একজন যে আর কি কাবা ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন, তিনি হচ্ছে আল্লামা সাঈদী। আর ওনার ফাউন্ডেশনের এসে আমি আসলে অনেক কৃতজ্ঞ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি সর্বসাফল্যে আসতে পারছি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক বেশি ভালোবাসি এবং ওনার অনেক বেশি ভক্ত ছিলাম, বা এখনও আছি। ওনার আওয়াজ এখনও প্লে করে শোনা হয়। কোরআনের কথাই তো বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটটা বাদ দিলে ওনার বর্ণ একটা যুগ না, আর ওনার মতন বক্তা দ্বিতীয় কে আসবে বলেন। যাই হোক, ওখান থেকে বের হয়ে সর্বশেষ আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আর দেরি করব না বা ভিডিও লেন্দি করার চেষ্টা করব না, বা খুব তাড়াতাড়ি শর্টকাটে যত তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায় সেই চেষ্টা করব। কিন্তু একটা বিষয় দেখেন, কি পরিমাণ ডাইনোসরের পার দাগ, হ্যাঁ। আসলে এটা কারোর দৃষ্টিতে পড়ে কিনা জানি না, কী পরিমাণ গর্ত, হ্যাঁ। বড় ধরনের যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। আমি অনেক সাবধানে বাইক চালানোর চেষ্টা করছি, আপনারাও চালাবেন। আমি কিছুদিন আগে ঢাকাতেও গিয়েছিলাম। ভাঙ্গার এই পাশে যে অবস্থা বিশ্ব রোডের, আপনার খুলনা পর্যন্ত, এটা আসলে খুবই বাজে অবস্থা। এটা মেরামত করা খুব জরুরি, কারণ প্রতিনিয়ত কম বেশি ওদিকে অ্যাক্সিডেন্ট হয়। আসার সময় তো দুপুরের ভিউ ছিল, এখন যাচ্ছি অনেকটা সন্ধ্যার আগ দিয়ে, তারপরেও যে কী সুন্দর লাগতেছে রাস্তাটা। কিছুটা ভিডিও আপনাদেরকে না দেখালেও আমার ভালো লাগছে না। যাই হোক, আমি একটা অ্যাক্সিডেন্টের ভিতরেও পড়তে গেছিলাম, আসলে আমার ব্যক্তিগতভাবে কিছুই করার ছিল না। একটা ট্রাক আর একটা ট্রাককে ওভারটেক করছিল। আমি ভিডিওটা মানে করেছি, দেখালাম না।
মানে স্লিপ করেছে সামনের চাকা, হ্যাঁ, আল্লাহ রক্ষা করছে অল্পতে, আপনাদের দোয়া ছিল। তারপর আমি গাড়ির গতি কিন্তু লিমিটেশনের ভিতরে রাখছি। আমরা আবার নাজিরপুর চলে আসছি, একটু খাওয়ার জন্য চেষ্টা করব যে কোনো জায়গায় একটা হোটেল ভালো পাই কিনা। দুপুরের খাবার তো খেতে পারিনি, রওনা হয়ে চলে আসছি অনেক আগেই। তো আসলে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আশেপাশে ভালো কোনো হোটেল বা খাবারের কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ। তারপরে এখানে একটা দেখলাম থেকে, দেখি কাছে যে কোনো কিছু খাবার পাওয়া যায় কিনা। আর যদি পাই অবশ্যই খাবারের ভিডিও আপনাদেরকে করে দেখাবো। হ্যাঁ, এই যে শরীফ হোটেল সম্ভবত। নেমেছিলাম এখানে, কিন্তু আমাদেরকে যা বললো যে আসলে এখানে ভালো কিছু পাবেন না, আপনাকে টুঙ্গিপাড়া বা কোথাও যেতে হবে এরকম ধরনের। তো আপাতত উপস্থিত কিছু না কিছু তো আসলে খাওয়া উচিত, না হলে আসলে তো খারাপ লাগছে। সামনে আর একটা হোটেল পেলাম, দেখি কিছু আছে কিনা। তো এই হোটেলে অল্প কিছু খাবার ছিল, এই যে পোলট্রির গোশত রান্না হচ্ছে, রুই মাছ আছে, দেশি মুরগি বললো, আর আছে কই মাছ। তো আমরা হালকা পাতলায় খাবার নিলাম, নেওয়ার পরে এইটা নাকি দেশি মুরগির, হ্যাঁ, মজা পেলাম। আপনার এটা রুই মাছের পিস, কই মাছ আর দেশি মুরগি, দেখছেন দেশি মুরগির রান কি এত বড় হয়? আসলে বিষয়টা হলো কি, আমাদের ধোঁকাবাজির ভিতর ফেলাইছে, পোলট্রি মুরগির রান দিয়ে বলছে দেশি মুরগি। সর্বশেষ আমরা গোপালগঞ্জের ভিতরে চলে আসছি, এটা হচ্ছে পাটগাতি ব্রিজ। বিকালের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি চেষ্টা করেছি আমার মোটামুটি ভিডিও করার, হয়তো ভিডিওর ভিতরে অনেক ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও করার। দোয়া করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।